নমস্কার, আনলিমিটেড উইকেন্ডের একটা নতুন সিরিজে আপনাদেরকে আবার স্বাগত জানাই। এই মুহূর্তে আমি চলে এসেছি ছোট রাক্ষসখালী। এই ছোট রাক্ষসখালী যেটা বড় রাক্ষসখালী তারই একটা পার্ট, তবে এইটা সম্ভবত সুন্দরবন এরিয়ার সবথেকে ছোট দ্বীপ। তো এই সবথেকে ছোট দ্বীপে আজকে এখানে যা যা প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার মানুষের দুঃখ দুর্দশা এবং আমরা কিভাবে এলাম এবং সমস্ত তথ্য এবং সমস্ত পরিবহন ব্যবস্থা আমি সব কিছু ভিডিওতে প্রোভাইড করব। এবং তার সাথে সাথে এই ভিডিওটা যদি একান্ত বড় হয়ে যায় তাহলে আমি বেশ কয়েকটি পার্টে আমি ভাগ করছি। তাহলে শুরু করছি আজকের সিরিজ। পাথর বগুড়া বাজার থেকে আমরা টোটো করে এসেছিলাম রামগঙ্গা ফেরিঘাট। এখানে 10 টাকা নিয়েছিল। তারপর রামগঙ্গা ফেরিঘাট থেকে আবার আমাদেরকে মোটর ভ্যানে করে যেতে হচ্ছে। তো এটা হচ্ছে চাঁদপাটা জেটিঘাট। এই চাঁদপাটা জেটিঘাটে যাওয়ার জন্য আপনাকে আরেকটা মোটর ভ্যান করতে হচ্ছে, যেটার ভাড়া আপনার 2 টাকার মতো পড়ছে। সময়টা প্রায় ওই 15-20 মিনিট এরকম একটা টাইম লাগবে। আর আরেকটা বিষয় বলে দিই, যদি ছোটো রাক্ষসখালী আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই করে টাইমটা মাথায় রাখবেন, কারণ এখানে ঘন ঘন যে ফেরি পারাপার হয় না। সম্ভবত এর আগের ফেরিটা ছিল 11টা, এখন আপনার টাইম আসছে 12টা 17। 1টার সময় একটা ফেরি আছে। তো টাইমটা একটু জেনে বুঝে আপনারা আসবেন, হাতে টাইম নিয়ে আসবেন যদি আসেন। আর অবশ্যই করে একটা জিনিস কি, যখনই আসবেন চেষ্টা করবেন সমস্ত ইনফরমেশানটা ঠিকঠাকভাবে দেখে শুনে এবং ম্যাপিং করে আসবেন। এখানে রাস্তাঘাটে ঘুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি এই এলাকায় নতুন হয়ে থাকেন। এই বোধহয় অলরেডি আমরা চলে এসেছি অনেকটা সামনেই ফেরিঘাট। এই সামনেই দেখতে পাচ্ছেন এই জেটিঘাট। এই জেটিঘাটটা পার হয়েই ওইটা হচ্ছে ছোটো রাক্ষসখালী। ওই ছোটো রাক্ষসখালীর ওই জেটিঘাটটার নাম হচ্ছে চাঁদপাতা জেটিঘাট। আর এটা বোধহয় ফরেস্টার ঘাট, মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ ফরেস্ট। এই ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য এখানে এই জেটিটার নাম রাখা হয়েছে ফরেস্টার ঘাট। কাকু, এখানে আপনাদের মোটামুটি ফেরি পার হওয়ার কটা থেকে কটা পর্যন্ত হয়? সকাল 5টা থেকে মোটামুটি রাত্রি 9:30 পর্যন্ত। আচ্ছা, মানে এখানে মানে ছোটো রাক্ষসখালী যাতায়াতের জন্য। আর মানে টাইমটা আধ ঘন্টা অন্তর। আধ ঘন্টা অন্তর অন্তর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই তো কাকু বললেন যেটা আধ ঘন্টা অন্তর অন্তর এখানে ফেরি পারাপার হয়। তো মোটামুটি এখন যা টাইম যেটুকু দেখতে পাচ্ছি, এখন টাইম আপনার 12টা 20, বোধহয় 12:30 হতে পারে। তো আমার এই পিছনে দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন পুরোপুরি একদম ম্যানগ্রোভ অরণ্যে ভরে আছে। তো মানে এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমরা প্রপার সুন্দরবনে চলে এসেছি। আর এই যে গাড়িগুলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই মোটর ভ্যানে আপনাকে ওই আসবে ওই যে রামগঙ্গা যেটা আছে ঘাট আছে, রামগঙ্গা ফেরিঘাট থেকে এই গাড়ি করে আপনাকে আসতে হবে, ঠিক আছে? আর আপনার ভাড়া নেবে মাত্র 20 টাকা। 20 টাকার ভাড়া বিনিময়ে আপনাকে এই ফেরিঘাটে আপনাকে পৌঁছে দেবে। আর দাদা, এখানে টাইম কত এরপরে ফেরিটা? আমি তো ঠিক জানি না, আমি এখানকার লোকাল নই যদিও। আচ্ছা আচ্ছা। নির্দিষ্ট টাইম দেখছি আসিনি। তো এই মোটামুটি এইরকম চারিদিকে দেখুন, শুধু এই দেখুন বিভিন্ন, এই একটা গাছ দেখুন, একটা ম্যানগ্রোভ অরণ্যের একটা গাছ। এই দেখুন একটা গাছ দেখুন, খুব সুন্দর গাছ। এই একটা গাছে ফল টল হয়েছে, এই ম্যানগ্রোভ গাছ। আর এটা হচ্ছে রেস্টিং এরিয়া, এখানে বসে রেস্ট নেওয়ার জন্য এটা করেছে। কাকু, এরপরে ফেরিঘাটের টাইমটা কত? 12:30 মনে হয়। আচ্ছা, এরপর আধ ঘন্টা অন্তর অন্তর এখানে ফেরি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এখানে এসে আপনারা এখানে বসতে পারবেন, বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। কারণ আধ ঘন্টা অন্তর যেহেতু আপনারা যদি কোনোভাবে যদি মিস করে যান এর আগের ফেরি, বা আপনি যদি হয়তো এসেছেন দেখলেন চলে গেল, তো আপনাদের জন্য এখানে বসার জন্য একটা সুন্দর রেস্ট নেওয়ার জন্য একটা ভালো সুন্দর করে একটা বসার জায়গা আছে, শান্তি। এবং একটা ওই যে নদী থেকে একটা হালকা হাওয়া আসছে, খুব সুন্দর একটা ভালো লাগছে। বেশ, আপনার যদি টায়ার্ড ফিল হবে না, এখানে বসে আপনি শান্তিতে একটু সময় কাটাতে পারবেন। এই দেখুন সামনেই হচ্ছে আপনার জেটিঘাট। আর জায়গাটা জাস্ট দেখতে পাচ্ছেন, জায়গাটা জাস্ট দেখুন, চারিদিকটা শুধু ম্যানগ্রোভ অরণ্যে পুরো একদম ভরে আছে। চারিদিকে ম্যানগ্রোভ দেখুন, যেদিকে তাকাবেন শুধু ম্যানগ্রোভ আর ম্যানগ্রোভ, যেদিকে তাকাবেন আপনি চারিদিকে শুধু ম্যানগ্রোভ। এই জায়গার সৌন্দর্যটা না মানে নেক্সট লেভেল।
আপনি হয়তো সমুদ্রে গিয়েছেন, আপনি পাহাড়ে গিয়েছেন, কিন্তু এই যে সুন্দরবন খাঁড়ি এলাকার এই যে বিভিন্ন রকম সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, এই সমস্ত যে সমস্ত সুন্দরবনের যে গাছগুলো আছে তার যে সৌন্দর্য সেটা অন্য, তার যে রূপ, তার যে সৌন্দর্যটা সম্পূর্ণ আলাদা। আর এই দেখুন এদিকে ছোট ছোট নৌকা বাঁধা আছে এগুলো, এবং চারিদিকে দেখতে পাচ্ছেন এই দেখুন, এই দেখুন শামুকে ভরে আছে কি, এই দেখুন এই জেটি ঘাট, এই জেটি ঘাট এটা পার হয়ে যেতে হবে আমাদের। ওই সামনেই যেটা আছে ওইটা হচ্ছে আপনার ছোট রাক্ষসখালি। ওই ছোট রাক্ষসখালি আজকে আমাদের গন্তব্যস্থল। সাড়ে 12টার সময় আমাদের হচ্ছে টাইম। তো 12:30টার সময় আমাদের টাইম আছে। এখন মোটামুটি যা টাইম দেখছি 12:27 বাজে, এখনও দেখা যাচ্ছে না, বাট হ্যাঁ মোটামুটি আমরা 1টা পর্যন্ত ওখানে পৌঁছে যাচ্ছি। ওই পার্টটা, ওটা যেটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে ছোটো রাক্ষসখালি, ওটাতে আমরা যাচ্ছি। আর এই দেখুন চারিদিকটা দেখুন আইল্যান্ডে ভরে আছে, আর চারিদিকে খাঁড়ি নদী, ছোট 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 নদী। নদীটা অনেকটা চওড়া না, ছোট ছোট সরু সরু নদী, বাট অনেকটা চওড়া না। বাট হ্যাঁ এই যে সৌন্দর্যটা, এই দেখুন একটা ফিশিং বোট যাচ্ছে, এই দেখুন এখানে করে এই ফিশিং বোট না, এটা হচ্ছে আপনার ওই ট্রান্সপোর্ট করছি, গরু নিয়ে যাচ্ছে দেখুন নদীতে, কীভাবে গরু নিয়ে যাচ্ছে দেখুন এটাতে করে। তো সামনেই দেখতে পাচ্ছেন আমাদের চলে এসেছে বোট। তো এই বোটে করেই আমরা ছোট রাক্ষসখালিতে আজকে আমরা যাব। তো ওটাই আমাদের গন্তব্যস্থল। দাদা এইটা কটায় ছাড়বে? 5 মিনিট পরে। আচ্ছা আচ্ছা, ওই যেটা হচ্ছে ছোট রাক্ষসখালি, তাই তো? আপনারা শুধু ছোট রাক্ষসখালি যান, ওর এছাড়া আর অন্য কোথাও যান না? হ্যাঁ না না, শুধু এইটুকু পারাপারের জন্য। আচ্ছা, ওখান থেকে আমি যদি ধরো ওখান থেকে যদি ফেরার সময়টা কত বলতে পারে মোটামুটি? লাস্ট ফেরিটা কটায় পাওয়া যাবে? 9:30। 9:30, রাত 9:30। আচ্ছা আচ্ছা, রাত 9:30 পর্যন্ত ফেরি চলাচল এখানে অ্যাক্টিভ আছে। অসুবিধা হবে না যে সন্ধে হয়ে যদি যায় বা রাত হয়ে গেলে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন কত সুন্দর, দেখুন নৌকাটা দেখুন কি সুন্দর লাগছে, দেখুন নৌকাটা কত সুন্দর, নৌকাটা দেখুন শুধু এইটুকু পারাপারের জন্য। এটা খুব সুন্দর একটা নৌকা, এই নৌকাতে উঠে পড়লাম। এই দেখুন একটা মাঝি ভাই যাচ্ছে, এই দেখুন সামনেই দেখুন একটা মাঝি ভাই যাচ্ছে, মাছ ধরতে যাচ্ছে, ছোট্ট একটা নৌকা নিয়ে যাচ্ছে। আর এই উঠে পড়েছি নৌকাতে, আর আস্তে আস্তে যাত্রীরা সবাই উঠে পড়লে 5 মিনিটের মধ্যে এই আমরা যাত্রা শুরু করব। আমাদের এলাকাতে নদীবাঁধ ঝেঁপে জল চলে যায়, এবং এলাকা রাস্তাঘাট খুব একটা ভালো নেই, নদীবাঁধও খুব একটা ভালো নেই, যার জন্য আমরা হচ্ছে যারা এসছে এখানটায় দাদারা, ওদের কাছে কথা তুলে ধরছি। হ্যাঁ, আমাদের জেঠির অবস্থাও খুব ভালো নয়, জেঠিতে সবসময় যেন নদী হচ্ছে কাদার মধ্যে হচ্ছে যাতায়াত করতে হয়, কোনো সাইকেল বা হচ্ছে কোনো মোটর বাইকটাই নিয়ে আমরা পারাপার করতে পারিনি, এবং পেশেন্ট নিয়ে যেতে খুবই অসুবিধা আমাদের হয়। তা আপনারা দেখুন, এলাকা ঘুরে ঘুরে দাদারা এসছে, ওরা আমাদের ওই ভাদ্র মাসে জল হলে নদীবাঁধ ঝেঁপে আমাদের এলাকার মধ্যে ঢুকে গেলে চাষবাসের প্রচুর ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, চাষবাসের ক্ষতি হয়ে যায়। রাস্তাঘাটে এই জেটিঘাটে পারাপার করলে পেশেন্ট নিয়ে যাতায়াত করা যাচ্ছে না, এবং গোটে বাইক পার করানো যাচ্ছে না, গোটে সাইকেল পার করানো যাচ্ছে না, এবং এমনি ভেতরে রাস্তাঘাট খুবই খারাপ পজিশন, শুধু মাটির রাস্তা 3 ভাগ, কংক্রিট যদিও ছিল টুকটাক সেগুলো উঠে গেছে। হ্যাঁ, আর রাস্তাঘাটের পজিশন খুবই খারাপ। তো আপনারা শুনলেন এখানকার স্থানীয় বাসিন্দা যিনি আছেন, উনি ব্যাপারটা খুলে বলল যে এখানকার মানুষদের পরিস্থিতিটা কতটা অসহায়, কতটা ভয়ানক পরিস্থিতির মধ্যে এনারা এখানে জীবনযাপন করেন। তো এই সমস্ত আরও অনেক কিছু দুঃখের ব্যাপার বা আরও অনেক অসহায় মানুষের কিছু কথা আছে, যেগুলো ওপার গেলে আমরা আরও ভালো স্পষ্টভাবে আমাদের কাছে এটা উঠে আসবে জিনিসগুলো। তো পুরো ভিডিওটা আপনারা পুরোটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা ওই পারে চলে এসেছি অলরেডি, ছোট্ট একটা নদী, 2-3 মিনিটের জাস্ট ব্যাপার। এই সামনেই দেখুন চলে এসেছি আমরা অলরেডি, এই দেখুন সামনে চলে এসেছি। হ্যাঁ, তো এইরকম ব্যাপার যখন নদীর জলোচ্ছ্বাস হয়, যখন জোয়ারে জল ওঠে, তো এখান থেকে নদী থেকে জল ওপারে চলে যায়। তো সেটা ওনাদের একটা বড় কনসার্ন এই বিষয়টা। তো এই বিষয়টা ওনারা আমাদের সাথে শেয়ার করলেন। তো মোটামুটি আরও দেখব ভিতরে গিয়ে গ্রাম বাংলা মানুষের কী পরিস্থিতিতে আছে। তো চলুন।
তো এখানকার মানুষ এইভাবে যাতায়াত করেন। এই দেখুন এই সামনে, এই ওখান থেকে আমরা এলাম এই ছোটো রাক্ষসখালী। এই দেখুন, এই আমি এবার নৌকা থেকে এবার নামবো। এই দেখুন এখানকার এই যে এইটুকু পারাপারের জন্য মাত্র 4 টাকা ভাড়া নিচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। 4 টাকা ভাড়া নৌকা পারাপারের জন্য। এই দেখুন আস্তে আস্তে একটু দেখে শুনে নামতে হবে। এখান থেকে মানুষ বাইক সাইকেল পারাপার করেন, কারণ এটাই একমাত্র যাতায়াতের মাধ্যম। এছাড়া অন্য কোনো সমস্ত কিছু নিয়ে যাচ্ছে এই রাস্তার মধ্যে। এখানে হ্যাঁ এটাই main কাকু রাস্তা মাত্র। উনি যেগুলো আগেও যেগুলো বললেন, তার সাথে উনি আরেকটা কথা বললেন যে এখানে পেশেন্ট যাতায়াত নিয়ে খুবই প্রবলেম। তো এই দুঃখ দুর্দশা এই বিষয়গুলো তো আছে। চাঁদপাতা ফেরিঘাটে আমরা অলরেডি চলে পৌঁছে এসেছি। তো এখানে এই সামনেই টোটো আছে। এই টাকাটা কই কার খাতে দেবো? এই হচ্ছে আমাদের প্রদীপগিরির এই আমরা চলে এসেছি ছোট রাক্ষসখালীতে। আমরা অলরেডি চলে এলাম। এই দেখুন এখানকার মানুষ ছোট 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 কালো মুরগি পুষেছে। এই মুরগি দেখুন কালো কালো মুরগি পুষেছে। আর এই দেখুন সামনেই দেখতে পাচ্ছেন, এই দেখুন এই যে যেটা সামনে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে অক্সিজেন সাপ্লাইয়ের জন্য, জলে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাইয়ের জন্য এখানকার মানুষ ও চিংড়ি চাষ করছে, চিংড়ি বা মাছ। দেখুন কত সুন্দর সিস্টেমটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না। এই দেখুন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই দেখুন কত সুন্দর, দেখুন জলটা মেশিনের সাহায্যে জলটাকে খুব সুন্দরভাবে জলের মধ্যে অক্সিজেনটাকে সাপ্লাই দেওয়ার জন্য এটা ওনারা করছেন এখানে, যেটা দেখতে পাচ্ছি। মোটামুটি এখানে এই যে এলাকার যে মানুষ যেখানে আছে, এখানে মানুষের সত্যি বলতে কি এখানকার প্রধান জীবিকা হচ্ছে মাছ, মানে নদীতে মাছ ধরা বা সমুদ্রে মাছ ধরা। সাথে সাথে এখানকার যে বিভিন্ন যে জমি আছে সেখানে ওই ভেরির মাধ্যমে, বিভিন্ন রকম ভেরির মাধ্যমে এখানে এনারা মাছ চাষ করেন, বা বিভিন্ন রকম মাছ বলুন চিংড়ি বলুন এই সমস্ত কিছু এখানে চাষাবাদ হয়। তো এখানে একটা ছোট্ট রাস্তা আছে, এই রাস্তা দিয়ে হয়তো গেলে আপনাদেরকে এটা দেখাতে পারবো যে কিভাবে এখানে মাছ চাষটা হচ্ছে, আপনাদেরকে হয়তো দেখাতে পারবো। এই দেখুন বৃষ্টি হয়েছে, হালকা একটু রাস্তাটা কাদা আছে। এই দেখুন সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ চাষ জন্য এই দেখুন মেশিন আছে, এখানে অনেক কটা মেশিন এখানে বসানো আছে। এই একটা মেশিন আছে সামনে, উপরে দেখতে পাচ্ছেন সামনে একটা মেশিন আছে, আর ওই দিকে একটা মেশিন আছে। টোটাল আপাতত 2টো মেশিন অপারেটিভ কন্ডিশনে আছে। এই হচ্ছে ব্যাপার। আর চারিদিকে দেখুন নেট দিয়ে ঘিরে দিয়েছে, কারণ এখানকার মানুষ এখানে কোনো বাইরে থেকে কোনো প্রাণী যাতে এর মধ্যে না প্রবেশ করতে পারে তার জন্য চারিদিক থেকে নেট দিয়ে ঘিরে রেখেছে জায়গাটা, প্রোটেক্টেড করার জন্য এই জিনিসটাকে। আর এই দেখুন এখানকার মানুষেরা এখানে এই চাষবাস করেছে, এই দেখুন ধান চাষ করেছে, এই যে এগুলো দেখতে পাচ্ছেন। এই দেখুন এই জিনিসগুলো আসতে পারি, একটু আসবো একটু ওই পথ দিয়ে। আচ্ছা ওই দিক দিয়ে ঢোকার রাস্তা আছে, এই দিক দিয়ে ঢোকার রাস্তা নেই। তো ওদিক দিয়ে ঢোকার একটা রাস্তা আছে, দেখি যদি ওই দিকে যেতে পারি তো আপনাদেরকে একটু দেখাতে পারবো ব্যাপারটা। তো যাই হোক এখানে এই সমস্ত জিনিসগুলো এখানে আছে। এখানে একটা উন্নত পদ্ধতিতে এখানে মাছ চাষ বা চিংড়ি চাষ করা হচ্ছে, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই জায়গাটা নেট দিয়ে ঘেরা আছে, তো সম্পূর্ণ জায়গাটা নেট দিয়ে ঘেরা। তো নেটটা খুলে আমার ঢুকে এখানে চলে এলাম। দেখুন এই দাদারা এখানে বোধহয় এখানকার যে আচ্ছা দাদা এখানে কি চিংড়ি না মাছ চাষ হচ্ছে? চিংড়ি চাষ হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে যেটা আপনাদেরকে বলছিলাম, এটা চিংড়ি চাষ হচ্ছে। তো এই দেখুন ইনি এখানকার দায়িত্বে আছেন, বা যিনি হয়তো এখানে। জেঠু কি চিংড়ি চাষ হচ্ছে? আচ্ছা ভেনামি। আচ্ছা এক প্রকার চিংড়ি চাষ হয়, আর কিছু চাষ হয় না এখানে, শুধু একটাই চিংড়ি? আচ্ছা। এখন কি করছেন আপনি? ওই মাটিতে ধারেগুলো পলি ছড়িয়ে দেওয়া হচ্ছে, হাত বানা হচ্ছে। আচ্ছা। এই দেখুন কত সুন্দর একটা কি সুন্দর জলের মধ্যে অক্সিজেনটাকে
মিক্স করার জন্য বা অক্সিজেনটার পরিমাণটাকে ঠিকঠাক রাখার জন্য সেই জন্য কন্টিনিউয়াসলি তেল পুড়িয়ে মেশিন চালিয়ে এই দেখুন এইটা এই সামনে দেখুন এই মেশিন চলছে। আর এই দেখুন এই সামনে এই দেখুন এই মেশিন চালিয়ে এই সামনে এই দেখুন এখানে এই মেশিনটার মাধ্যমে ওই যে যেটা দেখছেন না একটা বেশ কয়েকটা চাকার মতো একটা পাখার মতো জিনিস ঘুরছে। তো ওইটার মাধ্যমে কি হচ্ছে ওই যে এর মধ্যে অক্সিজেনটা এই অক্সিজেনের পরিমাণটাকে সমতা ফেরানোর জন্য বা জলের মধ্যে অক্সিজেনটার লেভেলটাকে ঠিক রাখার জন্য বেশি পরিমাণে দেওয়ার জন্য ওনারা কিন্তু এই আধুনিক পদ্ধতিটাকে ইউজ করছেন। তো এটা দেখে ভালো লাগলো। যাই হোক, মোটামুটি যেটুকু দেখলাম সেটুকু খুবই সুন্দর। এখানকার মানুষ চিংড়ি চাষ করছে, তাদের আর্থিক পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে বিভিন্ন রকম চাষের সাথে যুক্ত, এবং চিংড়ি চাষ বা মাছ চাষ তার মধ্যে অন্যতম। এই ছোটো রাক্ষসখালিতে যেটা দেখতে পাচ্ছি ওখানে তো একটা আপনাদেরকে দেখালাম যে কিভাবে চিংড়ি চাষ হচ্ছে, কিভাবে তার প্রসেসিং ব্যাপারটা চলছে। তো শুধু ওই একটাই নয়, এখানে আরও অনেকগুলো আছে ভেরি, তো অনেকগুলো পুকুর আছে। তো সেই এই দেখুন, আর পাশেই দেখতে পাচ্ছেন এই যে দেখুন ম্যানগ্রোভ, এই যে দেখুন ম্যানগ্রোভ, এই ম্যানগ্রোভের গাছ, এই দেখুন ম্যানগ্রোভ গাছে ফল ধরেছে, কত সুন্দর ফল ধরেছে দেখুন। তো এই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফল ধরেছে, এই দেখুন। তো এই ম্যানগ্রোভ গাছ, আর ঠিক ম্যানগ্রোভ অরণ্য ঠিক তারপরেই যেটা আছে ওটা হচ্ছে এই যে নদীটা আমরা পেরিয়ে এসেছিলাম, এই সামনে ম্যানগ্রোভ অরণ্যের পরেই সামনেই নদী। আর ঠিক তার এই পার্টটা যেটা দেখতে পাচ্ছেন এটাতে এখানে হচ্ছে আপনাদের এখানে চিংড়ি চাষ হচ্ছে। আর এখানে বেশ কিছু শুধু এখানকার মানুষ চিংড়ি চাষ বা মাছ চাষের মাধ্যমে যে উপার্জন করেন সে তো অবশ্যই, এবং তার সাথে সাথে মাঝে মাঝে এনারা ক্ষতিরও শিকার হন। তো অবশ্যই যে কোনো জিনিসে ব্যবসা লাভ লস আছে। এই সামনেই দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখুন এখানে এই দেখুন এই চিংড়িগুলো এখানে মরে গেছে, ঠিক আছে। এইগুলো অবশ্যই লসের খাতায়, এগুলো এই জিনিসগুলো আছে, লাভ লোকসান থাকবেই। ব্যবসা মানেই লাভ লোকসান হবে। এই দেখুন পরপর আছে, কন্টিনিউ আছে, একটা নেই পরপর অনেকগুলো আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন সামনে দেখুন একটা দুটো তিনটে পরপর তিনটে, ওপরে একটা দেখুন এই চারটে আছে। আর এই দেখুন এই রাস্তাটা দেখুন কোনো পাকা রাস্তা নয়, কাঁচা রাস্তা। আর রাস্তার একদিকে হচ্ছে আপনার ম্যানগ্রোভ অরণ্য, আর আরেক দিকে হচ্ছে আপনার এই হচ্ছে মাছ বা চিংড়ি চাষের বিভিন্ন রকম ভেরি এখানে আছে। তো আপনারা এই জিনিসটা খুব রেয়ার দেখেছেন, এই জায়গাগুলো ছোটো রাক্ষসখালি, এল প্লট, জি প্লট বা আর যে সমস্ত কে প্লট আছে, সেই প্লটগুলো মানে হচ্ছে প্রপার সুন্দরবন। আমি যদি ক্যামেরাটাকে এই দিকে রাখি তাহলে আরও ব্যাপারটা পরিষ্কার হবে আপনাদের কাছে। এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঘন অরণ্য, এখানকার মানে যেটুকু দেখতে পাচ্ছে সম্পূর্ণটা ঘন অরণ্য। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার, একটা গা ছমছমে পরিবেশ। আজকে একটা জিনিস কি, আজকে চলে এসেছি রবিবার, আজকে আগস্ট মাসের আজকে 10 তারিখ, আজকে আমরা চলে এসেছি। তো আজকে এসে যেটুকু দেখতে পাচ্ছি যে এখানের পরিস্থিতি সেই আগের মতো আজও সেই ভয়ানক পরিস্থিতি। রাস্তাঘাট বলুন বা এখানকার জনজাতির বলুন, যেটা আপনাদেরকে অলরেডি ভিডিও শুরুতে আপনাদেরকে বা ভিডিওর প্রথম পার্টে আপনাদেরকে যেটা দেখিয়েছি, কাকুটা যেটা উনি বলল যে এখানকার মানুষ কীভাবে এখানকার মানে বেঁচে আছে, কতটা তাদের মানে দুঃখ দুর্দশার কথাগুলো উনি শেয়ার করলেন। তো আছে, এবং দেখুন এই যে দেখুন এই একটা ম্যানগ্রোভ আছে, এই দেখুন এই ম্যানগ্রোভের পাতাটা একটু বড় বড় পাতা, এই দেখতে পাচ্ছেন এই ম্যানগ্রোভের পাতাটা একটু বড় বড় পাতা। এটা একটু একটা জিনিস কি, ম্যানগ্রোভ মানে আমরা যেটা সুন্দরবনের যদি প্রায় দুভাগে ভাগ হয়ে গেছে, মানে স্বাধীনতার পরে সুন্দরবনের দুভাগে ভাগ হয়ে গেছে। 60%টা বাংলাদেশে চলে গেছে, 40%টা ভারতের মধ্যে আছে। তো এবং 40%-এর মধ্যে এই যে জায়গাগুলো যেটা দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে মানুষ প্রচুর পরিমাণে বসবাস শুরু করে দিয়েছে। তো এখানকার মোটামুটি একটা বাসস্থান যোগ্য একটা করে তুলেছে এই জায়গাগুলো। একটা সময় ছিল এই জায়গাগুলো এখানে মানুষ বসবাস করতো না। তো সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা আলাদা হয়ে গেছে। তবে এই যে রাস্তাঘাটে যেটা দেখতে পাচ্ছেন এই সামনে রাস্তাঘাট, এটা কাদা হয়ে আছে। তো এই রাস্তাঘাটগুলো কিন্তু আজও কিন্তু ডেভেলপ হয়নি, বা যে পাড়গুলো যে ধসে যাচ্ছে বা যেগুলো সংস্কারের প্রয়োজন আছে সেগুলো কিন্তু আজও কিন্তু হয়নি, বা প্রতি বছর বা 2 বছর অন্তর অন্তর যেগুলো করা উচিত সেটা কিন্তু করা হয় না।
তো সেই ব্যাপারটাও উনি আমাদেরকে জানিয়ে দিলেন, উনি যে কাকুটা, এই বিষয়টা যাতে এই ভবিষ্যতে এই জিনিসগুলো যাতে সংস্কার করা হয়। এই দেখুন আমরা আস্তে আস্তে গ্রামের মধ্যে প্রবেশ করছি। এইবার এই জায়গাটা একটু গ্যাপ ছিল, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এদিকেও সেই একই, এদিকে এখানে মাছ চাষ করা হয় এবং এখানকার মানুষ দেখুন ওই সামনেই পাড়, সামনেই নদী পাড় আছে, সামনেই যেটা নদী পাড়, তারপরে মাছ চাষ করার এই যে ভেড়ি এবং তারপরে আবার একটা রাস্তা পাড় টাইপের আছে। তো এখানে ডবল পাড়ের মতো একটা কন্ডিশন পরিস্থিতি। আর আর এই দেখুন এদিকে, এই দেখুন এদিকের যে প্রধান জীবিকার যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছে, এখানে ওই চিংড়ি চাষ বা মাছ চাষ, এটা একটা এখানকার একটা প্রধান জীবিকার মধ্যে এখানে পড়ে, যেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো মোটামুটি এই যে ব্যাপার। তবে রাস্তাটার অবস্থা খুবই খারাপ, একটু বৃষ্টি হলে এখানে স্লিপ হয়ে যাবে, এখান থেকে যাওয়া যাবে না, এতটাই খারাপ পরিস্থিতি এখানকার রাস্তা। আর এখানে কিছু মানুষ এই যে মাছ চিংড়ির চাষ করার পাশাপাশি পশুপালন করছে, গবাদি পশু যেমন বলুন গরু ছাগল এই সমস্ত কিছু পশুপালন করছে। তো সেই বিষয়টাও এনারা পাশাপাশি করেন মাছ চাষের পাশাপাশি। এই দেখুন সামনেই যেটা আপনাদেরকে বলছিলাম যে সুন্দরবন এলাকাতে যেহেতু চলে এসেছি, তো তাহলে আপনারা অবশ্যই এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এই দেখুন আমি হালকা একটু নিচে নামছি, নিচে নামলে আপনারা জায়গাটা বুঝতে পারবেন। এই দেখুন আমি হালকা একটু নিচে নামছি, নিচে নামলেই দেখুন দেখতে পাচ্ছেন, এই দেখুন সামনে একটা সুন্দরী গাছ, হ্যাঁ এই দেখুন ম্যানগ্রোভ অরণ্য, মাঝখানে একটা নৌকা আছে, কত সুন্দর লাগছে দেখুন জায়গাটা, কি অসাধারণ লাগছে। বেশি দূর যাওয়া যাবে না বোধহয়, সম্ভবত মাটিটা খুবই নরম আছে। তো যদি সম্ভব হতো তাহলে দেখি আর একটু চেষ্টা করে যদি যাওয়া যায়। হ্যাঁ এসেছি, অনেকটা এলাম। এই দেখুন এই দেখতে পাচ্ছেন, এই দেখুন এই চলে এলাম। এই দেখুন এই খাঁড়িতে না, এখানে কুমির থাকলেও থাকতে পারে, ঠিক আছে। এই খাঁড়িগুলো খুবই ডেঞ্জারাস, এই দেখতে পাচ্ছেন এইগুলো খাঁড়ি বলে, এই সুন্দরবন খাঁড়ি এলাকা এইগুলো। তো এই যে দেখুন এখান থেকে এই নদী পথ বেয়ে বেয়ে কুমির আসতে পারে, ঠিক আছে। এইগুলো যদি এদিকে আসেন এইগুলো একটু সাবধানতা অবলম্বন করবেন, এগুলো এখানে এলে একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে সামনে যে ছোট্ট একটা খাঁড়ি দেখতে পাচ্ছেন, এই খাঁড়ি পথের মাধ্যমে এই নৌকার মাধ্যম দিয়ে গিয়ে এখানকার মানুষ ওই মাছ ধরে সমুদ্রে গিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা দেখুন কি ভয়ানক জায়গা, একদম নেমে গেছে, আমি এতে খাঁড়িতে নেমে গেছি। তো আর সামনেই দেখুন রাস্তাটা দেখুন, চারিদিকতে কর্দমাক্ত অবস্থা। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে জিনিসগুলো, এইগুলো যেটা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সুন্দরী গাছ, বিভিন্ন সুন্দরী গাছ, বিভিন্ন রকম গাছ আছে, গরান গিওয়া বা ম্যানগ্রোভ অরণ্যের যে সমস্ত গাছ পাওয়া যায়, তো এইগুলো হচ্ছে সেই গাছ। এই দেখুন আবার এই দেখুন বড় বড় গর্ত আছে, তো এটা কিসের গর্ত ঠিক বলতে পারছি না, এরকম অসংখ্য এরকম বড় বড় গর্ত আছে। তো এই এরিয়ার স্থানীয় বাসিন্দা, এই এরিয়ার যারা স্থানীয় বাসিন্দা তারা এই বিষয়টা বলতে পারবেন, এই যে এত বড় বড় যে গর্ত হয়ে আছে, এই যে গর্তটা কিসের গর্ত, কাঁকড়ার গর্ত বা অন্য কিছু, সেই বিষয়টা আমার জানা নেই। এটা স্থানীয় বাসিন্দাই একমাত্র আমাকে গাইড করতে পারে বা বলতে পারে যে এটা কিসের গর্ত হতে পারে। এই জায়গাটা যেটা বললাম, বুঝলাম যে এটা খাঁড়ি, তো এখান থেকেই যায় মাছ ধরতে যায় সমুদ্রে বা নদীতে। এই দেখুন সামনে রাস্তাটা বেশ কাদা আছে, নরম আছে, কারণ এটা এখন ভাটা পড়েছে, জোয়ারের জল এলে এখন ভাটা পড়েছে, তো জোয়ারের জল এলে এই জায়গাটা জল ওঠে। এই চলে এলাম পাড়ের উপরে, উঠে গেলাম পাড়ের উপরে উঠে গেলাম। এই বাচ্চারা খেলাধুলা, কুমির আসে? হ্যাঁ হ্যাঁ কুমির এখানে আসে? ওরে বাবা, আচ্ছা দেখো এখানে বাচ্চারা কি বলছে দেখুন, এখানে নাকি কুমির আছে। হ্যাঁ খুবই ভয়ানক জায়গা। দেখুন আমি যেটা আপনাদেরকে বলছিলাম নেমে নিচে, যে এই জায়গাতে এখানে গিয়ে কুমিরও মাঝে মাঝে চলে আসে, কি ভয়ানক অবস্থা। আচ্ছা দিদি এখানে কুমির টুমির আসে? আচ্ছা আমি নেমে গিয়েছিলাম, যাই হোক
এইভাবে নেমে যাওয়াটা ঠিক নয়। আপনারা যদি আসেন তাহলে এখানে নামবেন না, চেষ্টা করবেন এই যে পাড় আছে পাড় দিয়ে যাওয়ার এবং চারিদিকে প্রাকৃতিক দৃশ্যটা দেখবেন, কিন্তু সাহস নিয়ে নেমে যাবেন না। এই যেটা আমি যে জায়গাতে নেমেছিলাম সেটা আপনাদেরকে দেখায়। এই দেখুন সামনে যেটা এই জায়গাটা আমি নেমে গিয়েছিলাম। এই যে দেখুন এই এখান থেকে এই জল, এখান থেকে জল কন্ট্রোল হচ্ছে, এই দেখুন দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে যেটা আমি দেখে বুঝলাম যে মোটামুটি আমার একটু সতর্কতা অবলম্বন করা উচিত ছিল, হঠাৎ করে নেমে যাওয়া উচিত হয়নি। তো যাই হোক, তো এইখানে দেখো এখানকার মানুষ এই দেখুন ম্যাক্সিমাম এই এরকমই কাঁচা বাড়ি, হ্যাঁ, খড়ের চাল বা টালির চাল বা অ্যাসবেস্টারের চাল এখানে আপনি দেখতে পাবেন। আর দেখুন চারিদিকটা দেখুন কি ভয়ানক ভয়ানক একটা ব্যাপার। তবে কি বলুন তো, যেখানে থাকে সেখানকার মানুষ সেখানে একটা থেকে থেকে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা, এই দেখুন বাড়ির নিচটা কাদা বলে নিচটা সুন্দর করে কাঠ দিয়ে রাখা আছে। এই দেখুন বাড়িটা দেখুন কত সুন্দর বাড়িটা, মাটির বাড়ি। এই দেখুন সামনে এটা গোয়াল, আর এই দেখুন ছোট্ট একটা পুকুর এখানে আছে। ওখানকার লোকাল বা বাচ্চা তাদের মুখ থেকে যে জিনিসটা আমি শুনলাম যে এখানে নাকি কুমিরও মাঝে মাঝে চলে আসে। তো তাহলে ভাবতে পারছেন এই বাচ্চাগুলো মানে কতটা ভয়ানক পরিস্থিতির মধ্যে এখানে বেঁচে আছে বা এখানে চলাফেরা করে। তো একটা সবসময় রিস্ক একটা, এই দেখুন সামনে এই দেখুন এই খাঁড়িতে আমি নেমেছিলাম। তো সবসময় একটা রিস্ক তো আছে মনের মধ্যে, একটা ভয় ব্যাপারটা তো কাজ করছে, বা আমার এই মুহূর্তে তো কাজ করছে। এই দেখুন সামনে দেখুন জায়গাটা দেখুন কী অবস্থাটা দেখুন, চারিদিকটা দেখুন ম্যানগ্রোভ আর ম্যানগ্রোভ, আর তার মাঝখান দিয়ে একটা মাটির রাস্তা চলে গেছে। আর রাস্তাতে বৃষ্টি হয়েছে, এটা বর্ষাকাল, বৃষ্টি হয়েছে সেই জন্য রাস্তাটা কাদা হয়ে গেছে। আর এই একটা দেখুন এই বাড়িটা সম্ভবত পরিত্যক্ত বাড়ি। এই দেখুন এখানে কিছু একটা আওয়াজ হলো, যাই হোক এই দেখুন এই একটা বাঘ। খুবই ভয়ানক একটা ব্যাপার। এই দেখুন আপনারা দেখেছেন কি জানি না, এই দেখুন এরকম পাখির বাসা, এই দেখুন পাখির বাসা করে আছে, যেটা দেখতে পাচ্ছেন উপরে পাখির বাসা। এই একটা দেখুন এই একটা পাখির বাসা আছে। হ্যাঁ, এগুলো এই রুরাল এরিয়া, এই সুন্দরবন এরিয়া এলে আপনারা এই যে জিনিসটা দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা, হ্যাঁ এটা হচ্ছে পাখির বাসা। তো এই হচ্ছে ব্যাপার। তো এই দেখুন একদম নদীর পাড় ধরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর মানুষ কি ভয়ানকভাবে এখানে মানে রিস্কের সাথে জীবনযাপন করছে। এখানকার মানুষ কতটা ঝুঁকিপূর্ণ এখানকার জীবনযাত্রা, সত্যি। এখানে এটা মাটির বাড়ি না, এটা পাকা বাড়ি। তো এখানে মানুষ কতটা ঝুঁকি নিয়ে বসবাস করছে। যে কোনো সময় জলোচ্ছ্বাস বা যে কোনো সময় যদি জল এদিকে যদি চলে আসে, এই বাড়িঘর ধরে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু জলের তলায় চলে যাবে। বা মাঝে মাঝে জল যখন আইলা ইয়াসের মতো যখন কোনো বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, তখন কিন্তু এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু জলে ভরে যায়। এই যে দেখতে পাচ্ছেন কী অবস্থাটা দেখুন চারিদিকে। এখান থেকে একটা পাইপের মাধ্যমে জল কোনো বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার জন্য এখানে মেশিন পাতা আছে। একটা জিনিস কি ইলেকট্রিক পোস্ট চলে এসেছে, এই জায়গাটা একটা ভালো জিনিস দেখলাম। এই দেখুন একটা গাছ, এই গাছে একটা বেল হয়েছে দেখুন, এই দেখুন দেখতে পাচ্ছেন, এই দেখুন এই দেখুন পরিষ্কার আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা। এই যে দেখুন ওই পাড়ে ওখানে সংস্কারের কাজ চলছে, আর এই পাড়টা দেখুন কি অবস্থা, ভয়ানক অবস্থা। আচ্ছা, আপনি কি কাজকর্ম এখানেই করেন নাকি অন্য কোথাও গিয়ে কাজকর্ম করেন? বাইরে চলে যান। আচ্ছা, এখন বাড়িতে এসেছেন তাই তো? হ্যাঁ, এই কালকে চলে যাব। আচ্ছা, এখানে কি অনেকে দেখলাম ফিশারিতে অনেকে মাছ চাষ করে তো? হ্যাঁ। আচ্ছা, সবার হয়তো সেরকম পরিস্থিতি নেই। হ্যাঁ, আমরা আপনার সবসময় 24 মানে 12 মাস বাইরেই থাকি। আচ্ছা, সবই বাইরে থেকে কাজ হয়। আচ্ছা, চাষবাস করেন নাকি জমি জমা আমার নেই? জায়গা নেই, এইটুকু টোটাল। আচ্ছা, এইটুকুই মানে দাদা ঘর। বলছেন দাদাদের এই যে বসবাসের জন্য যেটুকু বাড়ি রয়েছে এটা ছাড়া দাদাদের আর অন্য কিছু নেই। তো সেই জন্য আর্থিক উপার্জনের জন্য দাদাকে কিন্তু সব সময়
বাইরে যেতে হয়। কোন রাজ্যে? এই বাঁকুড়াই থাকি। আজকে আমাদের গন্তব্যস্থল ছিল সুন্দরবনের ছোট রাক্ষসখালী। হ্যাঁ, তো সেখানে গিয়ে আমরা যা যা অভিজ্ঞতা সঞ্চয় করলাম, মানে সেটা জাস্ট বলার মতো নয়। আপনারা এতক্ষণে নিশ্চয়ই ভিডিওতে তার সমস্ত কিছুই দেখে ফেলেছেন। একটা চরম রোমাঞ্চকর অভিজ্ঞতা বলতে পারেন। যেমন জায়গা তেমন সেখানকার মানুষদের যে জীবনযাত্রা বলুন বা তাদের যে অভিজ্ঞতা এই দ্বীপে থেকে, সেগুলো মানে যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর বলতে পারেন। কিভাবে কুমির ওখানে লোকালয়ে মাঝে মাঝে চলে আসে বা এমন মানুষকে অ্যাটাকও করেছে, এরকম গল্প আছে। কুমির লোকালয়ে চলে এসছে, মানুষকে অ্যাটাক করেছে। আশেপাশে যে ধরুন যে সমস্ত বন্য প্রাণী বা হাঁস মুরগি লোকেদের, সেগুলো মানে হ্যাঁ, খেয়েছে আর কি। এরকম এরকম নদীর পাড়ে চড়ছে, হ্যাঁ, মানে কুমির এসে একদম নিয়ে চলে গেছে, গালের মধ্যে নিয়ে একদম, এরকম একটা ব্যাপার। সেই সমস্ত একটা ফুটেজ পেয়েছি সঙ্গে, সেই ফুটেজটাও আমি ভিডিওতে অ্যাড করে দেবো। দেখবেন দারুণ, মানে দেখলে গা শিহরণ জেগে উঠবে, এতটাই মানে একটা ভয়ানক একটা পরিস্থিতি। তো এই হচ্ছে সুন্দরবনের সৌন্দর্য। শুধু সুন্দরবন শব্দটার মধ্যে সৌন্দর্য যেমনটা আছে, তেমনই ভয়ঙ্কর কিছু রূপ আছে। তো ওখানকার যারা বাসিন্দা তারাই ব্যাপারটা মানে অনুভব করতে পারছে প্রতিদিন প্রতিনিয়ত। আমরা হয়তো দূর থেকে যারা শহরাঞ্চল বা যারা আরবান এরিয়াতে বাস করে, তারা হয়তো এই বিষয়টা আমরা জানবো না বা বুঝবো না। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি এই মানুষগুলোর যে সংঘর্ষপূর্ণ যে জীবন, সেই জীবনটা তুলে ধরার। তাই তো শুধু একদম একদম। আর আপনারা অনেকেরই হয়তো সুন্দরবন যে প্যাকেজ ট্যুরের যে ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, তবে সেই সমস্ত ভিডিওতে কিন্তু আপনারা এই ধরনের অভিজ্ঞতা খুঁজে পাবেন না। এভাবে সুন্দরবন ঘোরা একটা আলাদাই অনুভূতি, আলাদাই একটা অভিজ্ঞতা থাকে। তো এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। আমার চ্যানেল নাম হচ্ছে আনলিমিটেড উইকেন্ড, অবশ্যই এবং সাবস্ক্রাইব করে তার সাথে সাথে আমার বন্ধুর পাতিবনিয়া রিভারজন। তো আমরা এই সমস্ত সুন্দরবন এবং এই বিভিন্ন রুরাল এরিয়াতে গিয়ে মানুষদের সাথে কথা বলে তাদের কালচার এবং যে পরিস্থিতিতে তারা, এবং গ্রামের বিভিন্ন বিশেষ করে গ্রামীণ খাঁড়ি নদীমাতৃক এলাকার যে সমস্ত সৌন্দর্য, সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি। একদম একদম। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো পর্বে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি। স্যার আপনি আসুন, এখানে কুমির ঢুকছে পুকুরের ভিতরে, মাছ টাছ খাচ্ছে সব, তবে ধরবে কি? ওখানে এসে তো ওটা দেখছে, তো বলছে দেখো কোথায় আশেপাশে ডিম পাড়ছে, নাহলে ওখানে কখনো আসবে না। ডিম না পাড়লে লোকালে কোনোদিন আসবে না।